এখন কিন্তু অনেকেই নিজেকে সমন্বয়ক দাবি করছে 5ই আগস্টের পূর্বে, যাদেরকে কোনোদিন কোথাও দেখা যায়নি। যে নাহিদ ইসলাম যদি আমাদের রাজনৈতিক দলে ওই ক্ষমতার চেয়ার ছেড়ে আসে, তাহলে দিন শেষে আমরা জনগণের কাছে আমাদের যাওয়াটা আরো দ্রুত হবে, সহজ হবে। ওবায়দুল কাদের গণভবন থেকে আমাদের সাথে কথা বলেছেন, যে যোগাযোগ করি, ওপেন একদম ব্ল্যাঙ্ক চেক, যা চাইবো তা যেভাবে চাইবো সেভাবে। এ বলছে এ মাস্টারমাইন্ড, সে বলছে সে মাস্টারমাইন্ড। আসলে মাস্টারমাইন্ড কে? কালচার তৈরি হয়ে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতাকে পূজা করি এক প্রকার। আমার ব্যক্তিগতভাবে এত টাকার যোগান দিয়ে কখন ইলেকশন করা আমার দ্বারা সম্ভব না। এতে আমি জিতলে জিতবো, না জিতলে হেরে যাবো, কোনো সমস্যা নেই। আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আজকে সোজা সাপটে। আমি নূরে আলম আছি আপনাদের সঙ্গে। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সার্জিসের কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়ের জন্য। আমি প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাচ্ছি, আপনাদের নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে আগামী সপ্তাহে। আপনাদের প্রস্তুতি এখন পর্যন্ত কেমন? সামনের নির্বাচন, ডিসেম্বরের নির্বাচনকে টার্গেট করে সরকার এগোচ্ছে। সেই নির্বাচনে কি আপনারা 300 আসনেই প্রার্থী দিচ্ছেন? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যতটুকু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা, আমরা সেই চেষ্টাটি সর্বোচ্চভাবে করছি এবং করব। যেমনভাবে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি, এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই চেষ্টাটা যদি অব্যাহত থাকে, এই লড়াইটা তো দীর্ঘ সময়ের, চেষ্টা অব্যাহত থাকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের বাংলাদেশের যে 300টি সংসদীয় আসন রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্মের, ছাত্র জনতার কোনো একজন প্রতিনিধিকে আমাদের হয়ে, বাংলাদেশের জনগণের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখতে চাই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য বেশ কিছু শর্ত মানতে হয়। সেই শর্তগুলো মেনে আপনারা আগামী সপ্তাহে দল আত্মপ্রকাশ করবেন। তারপরে সেই শর্তগুলো পূরণ করে নির্বাচন কমিশনের নিবন্ধন নেওয়া, তারপরে 300 আসনে প্রার্থী দেওয়া। যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে এই সময়ের মধ্যে এই সব কাজ কি সম্পন্ন করা যাবে? এটা স্বাভাবিকভাবেই অ্যাকচুয়ালি নতুন একটা দল বাংলাদেশে আসতে যাচ্ছে। সেই দল আবার যদি তাদের 1 বছরের মধ্যে তাদের একটি ইলেকশন করতে হয়, সেই দলের প্রত্যেকটি পর্যায়ে কাজ করা, কাজগুলো করে ওঠা, নিজেদেরকে গুছিয়ে নেয়, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আসলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই চ্যালেঞ্জটি আমাদের নিতেই হবে, এবং এই চ্যালেঞ্জটিকে সামনে রেখে আমরা কাজ করতে চাই। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই আমরা মানসিকভাবেই এমন, যখন আমাদের একটা কাজের তাড়া থাকে, তখন তুলনামূলকভাবে প্রোডাক্টিভিটিটা বেশি থাকে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের অনেকগুলো টিম রয়েছে, যে টিমগুলো তাদের দায়িত্বগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি পালন করবে, এবং সামগ্রিকভাবে আমাদের সামনে যে নির্বাচনটি রয়েছে, সেই নির্বাচনকে সামনে নিয়ে আমরা আমাদের যে কাজগুলো, এই কাজগুলো করে যাব। এবং আমাদের যে লক্ষ্য, খুব স্বাভাবিকভাবেই 1 বছরের একটা আলাদা লক্ষ্য থাকবে, 5 বছরের একটা আলাদা লক্ষ্য থাকবে, 10 বছর আলাদা লক্ষ্য থাকবে। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি যে লক্ষ্য, সেগুলো আমরা আমাদের জায়গা থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা মনে করি সেগুলো আমরা উতরে যাব। সার্জিস, যেটি হচ্ছে ভোটের মাঠের রাজনীতি কিন্তু অনেকটা আলাদা। আপনারা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীতে যেটি গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে, এবং আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই শেখ হাসিনার পতন হয়েছে, সেখানে সব রাজনৈতিক দলের, ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। কিন্তু ভোটের রাজনীতি তো অনেকটা আলাদা। আপনি নিজে পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচন করবেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি। তো কেমন বোধ করছেন? খুব স্বাভাবিকভাবে আসলে মানুষ আপনাদেরকে ভোট দিবে কেন? কি এজেন্ডা নিয়ে আপনারা যাচ্ছেন? আমরা আমাদের জায়গা থেকে এটা খুব স্বাভাবিকভাবেই মনে করি যে একটা অভ্যুত্থান ঘটানোর প্রেক্ষাপট, একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন আর মাঠের ভোটের নির্বাচনের যে প্রক্রিয়া, এইগুলোর মধ্যে প্রত্যেকটির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে আমাদের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মকে সামনে রেখে এই যে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানে খুনি শেখ হাসিনার পতন হয়েছে, এই অভ্যুত্থানে বাংলাদেশের যে ছাত্র জনতার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারাই আমাদের নতুন রাজনৈতিক দলের নেতৃত্বের জায়গাতে থাকবে, এবং বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেটা নেতৃত্ব দিবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে মাঠের যে ভোটের রাজনীতি, এটাতে একটা পার্থক্য রয়েছে। এই জন্য আমাদের জায়গা থেকে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনটি হচ্ছে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়া, মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনা, মানুষের কাছে জবাবদিহি করার মানসিকতা রাখা। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে তরুণ প্রজন্মের যারা রয়েছে, তাদের ভিতরে কিন্তু ওই সাহস, ন্যায়পরায়ণতা, স্পিরিট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কর্মস্পৃহা, দিন রাত পরিশ্রম করার যে তাদের একটি মানসিকতা, এটি আছে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি গতানুগতিক যে রাজনীতিবিদরা, তাদের মধ্যে আমরা কি দেখেছি, তারা ওই ইলেকশনের আগে 2-4 দিন এলাকায় যায়, বড় বড় কমিটমেন্ট দিয়ে আসে, পরে 4-5 বছর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের রুটটা আসলে একদম গোড়াতে, আমরা মানুষের পালসটা অনুভব করার চেষ্টা করি। সেটা পেরেছিলাম বলেই সেই অনুযায়ী কর্মসূচি দিয়েছি, মানুষ রাজপথে নেমেছে, একটার পর একটা কর্মসূচি সফল করেছে, এবং দিন শেষে এই অভ্যুত্থানটিকে সফল করেছে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই আমাদের এই যে লম্বা একটি পথ, মানুষের কাছে যাওয়া, প্রত্যেকটি মানুষের কথাগুলো শোনা, সেই অনুযায়ী কাজ করা, খুব স্বাভাবিকভাবে এটা একটা লম্বা পথ, কিন্তু আমরা এটা করতে প্রস্তুত। এবং আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি, এই ভোটের রাজনীতিতে আমাদের এই যে পথ চলাটা শুরু হবে, এটা হয়তো 1 বছরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাবে না, হয়তো 5 বছরে কাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি যাব, কিন্তু আমাদের এইটুকু বিশ্বাস আছে আমাদের যে উদ্দেশ্য, লক্ষ্য, এবং আমাদের যে মন মানসিকতা, দেশ এবং মানুষকে সামনে রেখে যেভাবে কাজ করার চিন্তা ভাবনা, এটা যদি আমরা ঠিকভাবে রেখে সামনে এগোতে পারি, তাহলে অবশ্যই আমরা ভোটের যে রাজনীতি, সেই রাজনীতিতেও একদিন অবশ্যই সফল হব, এবং বাংলাদেশের মানুষের সাথে নিয়ে সফল হব। সেটা আপনারা কত বছর মেয়াদী
পরিকল্পনা করছেন? সামনে নির্বাচনে আপনাদের আশা কি, মানে আপনারা কতটুকু সফল হতে পারবেন? আপনারা তো মাঠেও ঘুরছেন, কি খুব স্বাভাবিকভাবে একটা জিনিস কি, আমরা মাঠে যখন চাই, আমরা একদিক দিয়ে সৌভাগ্যবান যে এই যে একটা গণঅভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে প্রত্যেকটা মানুষ, একটা স্কুলের বাচ্চা থেকে শুরু করে একজন ষাটোর্ধ্ব একজন বয়স্ক মানুষ, তারা প্রত্যেকেই এই ছেলেগুলোকে বা এই তরুণ প্রজন্মের প্রতিনিধিদেরকে চেনে। তারা দেখলে মাথায় হাত বুলিয়ে দেয়, তারা তাদের আশা কথাগুলো বলে, তারা চায় যে নতুন বাংলাদেশের একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা আসুক এবং এই পরিবর্তনে আমরা একইভাবে আমাদের জায়গা থেকে নেতৃত্ব এই জায়গাটিতে থাকি এবং নেতৃত্ব দেই। তো সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের খুব স্বাভাবিকভাবেই একটা নিজেদের একটি পরিকল্পনা রয়েছে যে আগামী 6 মাসে আমরা কোথায় দেখতে চাই, আমাদেরকে নির্বাচনের পূর্ব সময় কোথায় দেখতে চাই, এবং এর পরবর্তী যে মধ্যবর্তী 5 বছর রয়েছে ওই 5 বছরে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই। কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি আমরা বড় বড় কথায় আসলে বিশ্বাসী নয়, আমাদের যে পরিকল্পনাগুলো আমরা কাজের মাধ্যমে দেখাতে চাই। তবে আপনাকে এটুকু বলতে পারি যে বাংলাদেশের মানুষ বিগত 53 বছরে যে রাজনীতি দেখেছে, ক্ষমতামুখী রাজনীতি, শুধুমাত্র যখন ভোটটির প্রয়োজন কিংবা লোক দেখানোভাবে মানুষের কাছে যাওয়া প্রয়োজন তখনই মানুষের কাছে যে গিয়েছে, এই যে একটা ট্রেডিশন ছিল, এটা থেকে বাংলাদেশের মানুষ নতুন একটা রাজনৈতিক ধারা দেখবে, যেখানে তারাই শুধুমাত্র নির্দিষ্ট একটি আসনে বা জায়গা মনোনয়ন পাবে যারা মানুষের কাছে যায়, যাদের সাথে মানুষের সম্পৃক্ততা আছে, মানুষের কথা শোনে, মানুষের হয়ে কথা বলে। আমরা বিশ্বাস করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে অন্য যে রাজনৈতিক দল এই দলগুলো থেকে আলাদা করবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিগত সময়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে যেটা দেখেছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি। দাদা করেছে, এরপরে জন্মসূত্রে বাবা, এরপরে জন্মসূত্রে নাতি, মানে এরকম একটা ট্রেন্ড আমরা জেনারেশন বাই জেনারেশন দেখি। তাহলে এই যে অন্যান্য পরিবারের যে মানুষগুলো দিন রাত পরিশ্রম করে, তাহলে তারা কোথায় যাবে আসলে, কিংবা তাদের ওই নেতৃত্বে সর্বোচ্চ জায়গায় যাওয়ার পথটি কোথায়? এই পথগুলো কিন্তু সবসময় রুদ্ধ হয়ে এসেছে। কিন্তু আমাদের এই রাজনৈতিক দলে পরিবার কেন্দ্রিক রাজনীতি হওয়ার কোনো সুযোগই নেই। যেমন এই অভ্যুত্থানে আমাদের অনেকজন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এক লেয়ারকে ডিবি নিয়ে গিয়েছে, আরেক লেয়ার এসে দাঁড়িয়ে গিয়েছে, তাদেরকে নিলেও আরেক লেয়ার দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিল, সেভাবে সেট আপ করা ছিল। একইভাবে এখন আমাদের রাজনৈতিক দল কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। আপনারা দেখবেন এখানে অনেক সামনের সারিতে থেকে অনেকে নেতৃত্বে থাকবে, যাদের কাজ আলাদা আলাদা করা থাকবে এবং ওই কাজ অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হবে। তারা যদি ওই জায়গাটিতে ঠিকমতো না করতে পারে, অন্য একজনকে সুযোগ দেওয়া হবে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি এই পরিবারতন্ত্র যে রাজনীতি আমরা দেখেছি রাজনীতিতে, সেটি আমাদের এখানে থাকছে না। তরুণ প্রজন্মের একটি নেতৃত্বের জায়গা থাকবে। সো বাংলাদেশের বর্তমান সময়ের যে ডিমান্ড, তরুণ প্রজন্মের যে চাহিদা, গ্লোবাল যে ডিমান্ড, সেটা আমরা মনে করি আমাদের জায়গা থেকে মিট করতে পারবো। আর সবচেয়ে স্পেশাল যে জায়গাটা আমরা মনে করি, আমাদের পার্থক্যর যে জায়গাটা, আমরা না আমাদের যে কোনো সীমাবদ্ধতা আমরা স্বীকার করি, সেই স্বীকার করার মানসিকতাটুকু আমাদের আছে, সাহসটুকু আছে, এবং সেই সীমাবদ্ধতা স্বীকার করে সেখান থেকে কিভাবে নিজেকে সংশোধন করে সামনে এগিয়ে যাওয়া যায়, সেটুকু করার মতো মানসিকতা বা সৎসাহস আমাদের আছে। নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হয়েছে যে প্রথমে আহ্বায়ক কমিটি হবে, তারপরে সম্মেলন করা হবে। তো সেখানে আমরা দেখলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি আপনাদের সহযোদ্ধা ছিলেন, তার বিষয়ে আপনারা আহ্বায়ক পদে ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন, কিন্তু সদস্য সচিব পদ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। এবং সেখানে আমরা যতখানি শুনছি যে সেখানে